মধুশ্রী দেবী তার ছেলে রাজীব, মেয়ে সুমনা এবং বৌমা অপর্ণার সঙ্গে বসবাস করতেন। কয়েক বছর আগে মধুশ্রী দেবী তার স্বামী সন্তোষবাবুকে হারান। তারপর থেকেই তার জীবন একেবারে এক সাদা খাতার মতো শূন্য হয়ে যায়। ছেলে মেয়ে বৌমা যে যার নিজের জীবনে ব্যস্ত। মায়ের সঙ্গে কথা বলা বা সময় কাটানোর মতো পরিস্থিতি তাদের নেই। এদিকে মধুশ্রী দেবী একা একা তার জীবনে দিন কাটাচ্ছিলেন। তিনি মাঝে মাঝে পার্কে যেতেন এবং সবার সঙ্গে কথাবার্তা বলতেন, কিন্তু এসব তার খুব একটা ভালো লাগতো না। কয়েকদিন আগে তার জন্মদিন হয় এবং তার ছেলে তাকে একটি ল্যাপটপ গিফট করে। এরপর থেকেই মধুশ্রী দেবীর জীবন ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। সকালবেলা চায়ের টেবিলে সবাই বসেছিল। তখন রাজীব বলে, অপর্ণা, মা কোথায়? মাকে চা দাওনি? আর বলো না, যবে থেকে তুমি তাকে ল্যাপটপ কিনে দিয়েছো সেই থেকে তিনি ল্যাপটপ ছাড়া আর কিছু বোঝেনি না। সারা দিন ওটা নিয়ে বসে আছেন, জানি না কি করেন। এখন তো দেখছি নিজের ঘরে ল্যাপটপ খুলে বসে আছেন। আমি চায়ের জন্য ডাকলাম, কিন্তু উনি কোনো উত্তরই দিলেন না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, মায়ের ঘরে চাটা নিয়ে আসো, ওখানেই চাটা খেয়ে নেবো। সুমনা, তুই রেডি হয়ে গেছিস? আমি অফিস যাওয়ার সময় তোকে কলেজে ড্রপ করে দেবো। হ্যাঁ দাদা, আমার হয়ে এসেছে। 2 মিনিট দাঁড়াও, আমি টিফিনটা প্যাক করে নিচ্ছি। খাওয়া হয়ে গেলে রাজীব এবং সুমনা দুই ভাই বোন বেরিয়ে পড়ে। এদিকে অর্পা তার শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে ঘরে যায় এবং তখনই দেখে যে মধুশ্রী দেবী ল্যাপটপে একটি কম বয়সী ছেলের দিকে তাকিয়ে আছেন আর বলছেন, কেমন আছো গো? কতদিন তোমাকে এইভাবে দেখিনি, তুমি জানো? আজকে তোমাকে আবার সেদিনের মতোই লাগছে। মনে আছে তো আমাদের প্রথম দেখা? তুমি কিভাবে আমার হাতটা ধরেছিলে? সত্যি, তুমি যদি আমাকে হাত ধরে না বাঁচাতে তাহলে আমি পড়েই যেতাম। এখন এমন অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেকদিন তোমার সঙ্গে সময় না কাটালে আমি থাকতেই পারি না। তোমার সঙ্গে কথা না বললে আমার দিনই কাটে না। তুমি আমাকে মিস করো তো? এমন সময় অর্পা হঠাৎ ঘরের ভেতরে ঢুকে বলে, মা, আপনি কার সঙ্গে কথা বলছেন? এটা কে? এটা তো আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম প্রেম, যাকে না দেখলে আমার দিন শুরু হয় না, আর যাকে না দেখলে আমি আবার রাতে ঘুমাতেও পারি না। শাশুড়ির এইসব কথা শুনে অর্পা যেন পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছিল। সে ভেবেছিল তার শাশুড়ি হয়তো ছবি লুকিয়ে ফেলবে বা কিছু বলতে অস্বীকার করবে, কিন্তু তার শাশুড়ি এভাবে তার মুখের উপরে নির্লজ্জভাবে সবকিছু বলে ফেলবে এটা সে কখনোই আশা করেনি। মা, আপনার এসব বলতে খারাপ লাগছে না? আপনি আরে বাবা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই প্রেমে পড়ে, এতে লজ্জা পাওয়ার কি দরকার? তাছাড়া আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তুমি দরজার আড়াল থেকে আমাকে ফলো করো। তোমার কৌতূহল মেটানোর জন্যই আজ আমি তোমায় সত্যি কথাটা বললাম, যাতে করে তোমার মনে এসব নিয়ে আর কোনো সন্দেহ না থাকে। শাশুড়ির কথা শুনে অর্পা যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। সে চায়ের কাপ নিচে রেখে সেখান থেকে চলে যায়। তারপর সোজা নিজের ঘরে গিয়ে তার মাকে ফোন করে আর বলে, হ্যালো মা, জানো কি সব ঘটনা ঘটছে? আমি তো পাগল হয়ে যাব মনে হচ্ছে। আরে বাবা, তুই একটু শান্ত হ। সবসময় সামান্য ব্যাপার নিয়ে তিলকে তাল করা তোর অভ্যাস। শান্ত হয়ে বল তো কি হয়েছে? তোদের পোষা বেড়াল হারিয়ে গেছে নাকি জলের কল থেকে পিঁপড়ে বেরোচ্ছে? ওহো মা, ওইসব কিচ্ছু না। যা হয়েছে শুনলে না তুমি মাথা ঘুরে পড়ে যাবে। আমার শাশুড়ি প্রেমে পড়েছে গো। কি? তোর শাশুড়ি প্রেমে পড়েছে? এসব কি কথাবার্তা মা? কি কথা মানে কি? সত্যি কথা গো, আমার শাশুড়ি প্রেমে পড়েছে। সারা দিন রাত এক ছেলের সঙ্গে কথা বলছে, ল্যাপটপ ছেড়ে উঠছেই না। কয়েকদিন ধরেই না আমার এই নিয়ে সন্দেহ হচ্ছিল। আজ আমি হুট করে ঘরের ভেতরে ঢুকে যেতেই তিনি আর ল্যাপটপটা বন্ধ না করে আমাকে ছবি দেখালেন, আর এইসব কথা উনি নিজেই বললেন জানো। ছি 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 ছি, কি কলিযুগ পড়েছে রে বাবা। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে আর মা এদিকে প্রেম করে বেড়াচ্ছে। ছি, এই তুই এখন ফোন রাখ, আমাকে এইসব কথা শোনাস না। এইসব কথা শুনলে না পাপ হবে, পাপ। এখন আমি রাখছি, আমাকে আবার গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ হতে হবে। রীনা দেবী ফোন রেখে দেবার পর অর্পা রাজীবকে ফোন করে আর বলে, হ্যালো রাজীব, তুমি জানো মা কি কাণ্ড করেছে? একটা ছেলের সঙ্গে কথা বলছে জানো? আরে যে সে কথা নয়, খুব খারাপ ধরনের কথা, মানে প্রেম ভালোবাসা গো। অপর্ণা, তোর মাথাটা গেছে নাকি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আরে বাবা, আজকালকার ইন্টারনেটের যুগ, এই বয়সে ছোটদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে গল্প করে, তা বলে এই নয় যে তারা প্রেম করে। আর শোনো, এসব ফালতু কথা বলার জন্য আমি সময় নষ্ট করতে পারবো না, আমি এখন রাখছি। এই বলে রাজীব ফোন রেখে দেয়। এদিকে অর্পা যেন অস্থির হয়ে পড়ে।
সে এই কথা কাকে বলবে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। বিকেলবেলা অর্পা শাশুড়ির ঘরে আবার উঁকি মেরে দেখে। তখনও তিনি ল্যাপটপ খুলে বসে বসে মুচকি মুচকি হাসছিলেন। তখন অর্পা আর বাড়িতে না থাকতে পেরে পার্কে চলে আসে। পার্কে তার দেখা হয় মধুশ্রী দেবীর কয়েকজন বান্ধবীর সাথে। আরে বৌমা, তুমি আজকে পার্কে এসেছো? তোমার শাশুড়ি কোথায়? কয়েকদিন ধরে তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না যে। পাত্তার পাবেন কি করে আন্টি? মা তো আর এই জগতে নেই। উনি নিজের কল্পনার জগতে ভাসছেন। সময় কাটানোর নতুন নতুন সব ব্যবস্থা করেছেন উনি। তাই নাকি? তা কি নতুন শখ হয়েছে তোমার শাশুড়ির? গার্ডেনে নাকি কুকিং এ নাকি বই পড়া শুরু করেছেন? আরে ওইসব কিচ্ছু নয় আন্টি, আমার শাশুড়ির নতুন বয়ফ্রেন্ড রেখেছে। প্রেম করছেন, প্রেম ভালোবাসার সমুদ্রে একেবারে হাবুডুবু খাচ্ছেন। ছি 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 বৌমা, তুমি তোমার শাশুড়ির ব্যাপারে এসব কথা বলতে পারছো? এসব কি কথা বলছো বলো তো? এসব কথা এভাবে বলতে নেই। কিছু বলার আগে তোমার মুখে একবারে বাঁধলো না? তাই নাকি আন্টি? মা এসব করে বেড়াচ্ছেন, তাতে কোনো বাধা নেই, আর আমি বললেই বাধা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি তুমি সত্যি কোনো প্রমাণ পেয়েছো? মানে সত্যি কি উনি এসব করছেন? আমার তো মাথায় আসছেন না। উনি আমাদের সঙ্গে পার্কে আসতেন, যদি সেরকমই হতো তাহলে আমরাও তো সে ব্যাপারটা জানতে পারতাম। আর সব থেকে বড় কথা হলো, উনি যদি সেরকমই কিছু করতেন তাহলে তো আমরা সেই ভদ্রলোককে পার্কেও কোথাও দেখতাম, কোথাও না কোথাও তো দেখতামই। কখনো তোমার শাশুড়ি কি কারোর সঙ্গে কোনো ইশারায় কথা বলতে পর্যন্ত দেখিনি। সরাসরি কথা বলা তো অনেক দূরের কথা। আরে আন্টি, উনি কোনো লোক নয়, একটা ইয়াং ছেলে। খুব জোর আমার ননদের বয়সী হবে। আমার তো সেজন্যই বেশি লজ্জা পাচ্ছে। ছেলের বয়সী একটা বাচ্চা ছেলের সঙ্গে তোমার শাশুড়ি? ছি 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 ছি, এরকম মহিলাকে আমরা আমাদের মণ্ডলীতে রাখবোই না। চলো আমরা এর বিরুদ্ধে কিছু একটা করি, সবাইকে এই বিষয়তে জানাতে হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে অর্পা বিষয়টাকে নিয়ে খুব মজা পাচ্ছিল। তারপর সে পার্কে যেখানেই যাকে দেখে তাকে ধরে ধরে তার শাশুড়ির কথা শোনায়। দুদিন পর মধুশ্রী দেবীর বাড়ির কলিং বেল বাজে। অর্পা দরজা খুলে দেখে সেখানে মধুশ্রী দেবীর বান্ধবীরা এসে হাজির হয়েছে। আন্টি, আপনারা একসঙ্গে, মানে এই সময় আপনারা একসঙ্গে? হ্যাঁ, আমরা এখানে এসেছি কারণ আমাদের একটু দরকার আছে। তোমার শাশুড়ি মা কোথায় আছেন বলো তো, ওনাকে ডাকো, আমরা ওনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কলিং বেলের শব্দ শুনে মধুশ্রী দেবী বাইরে বেরিয়ে আসেন আর বলেন, আরে তোমরা সবাই একসঙ্গে এসেছো? আমি জানি, আমি কয়েকদিন পার্কে যাইনি বলে তোমরা সবাই আমার খোঁজ নিতে এসেছো, তাই তো? এসো এসো, সবাই ভেতরে এসো। মৌমা, সবার জন্য একটু চা করে আনো। না, আমরা চা খেতে আসিনি, আমরা তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। তোমার মতো মহিলার সাথে না আমরা কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। আজ থেকে তুমি আমাদের কিটি পার্টিতে বা কোনো রকমের ফাংশনে আসবে না, আর পার্কেও যেন আমাদের কারোর সাথে তোমার কোনো কথা না হয়। আমরা সবাই মিলে ঠিক করেছি, যে তোমার সঙ্গে কথা বলবে বা সম্পর্ক রাখবে, আমরা তার সঙ্গে পর্যন্ত সম্পর্ক রাখবো না। ক্লাব থেকেও না তোমার নামটা কাটা হয়েছে। এবার থেকে তুমি কোনো রকম ভাবে আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখার চেষ্টা করবে না। এইসব কথা শুনে মধুশ্রী দেবী যেন চমকে উঠেছিলেন। তিনি বুঝতেই পারছিলেন না যে তিনি কি করেছেন। তিনি অবাক হয়ে বলেন, আসলে আমার মাথায় কিছুই আসছে না তো, কি হয়েছেটা কি? তোমরা সেটা অন্তত বলো। কেন তোমরা আমাকে এসব বলছো? আমার দোষটাই বা কি? লজ্জা করে না এভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছো তোমার দোষটা কি? এসব কথা মুখে আনলেও না আমাদের পাপ হবে। যা জিজ্ঞাসা করা নিজের বৌমাকে জিজ্ঞাসা করো না। আমরা এখন চললাম। এই বলে তারা সেখান থেকে চলে যায়। মধুশ্রী দেবী সেখানে কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন। তারপর বৌমাকে ডেকে বলেন, বৌমা, ওনারা কি বলে গেলেন গো? কি হয়েছে? এভাবে সবাই এসে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। সত্যি বলছি মা, আমি আর কিছু জানি না। আমি একবার কালকে পার্কে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপনার কোনো কথাই হয়নি। এবার ওনাদের কি হলো না হলো সেটা আমি কি করে বুঝতে পারবো? এভাবেই হড়বড় করে উত্তর দিয়ে অর্পা সেখান থেকে চলে যায়। মধুশ্রী দেবী সারাদিন মন ভার করে বসে থাকেন, কিন্তু তারপর আবার তিনি স্বাভাবিক হয়ে যান। এক সপ্তাহ কেটে যায় এবং একদিন মধুশ্রী দেবী অর্পাকে ডেকে বলেন, বৌমা, কাল সুমনাকে দেখতে পাত্রপক্ষ আসছে। আমি চাই তুমি সমস্ত ব্যবস্থা করো। ওর বিয়েটা যত তাড়াতাড়ি দিয়ে দেবো ততই ভালো। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি না কেন ভালো। মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে বাড়ি থেকে বিদায় করে দিতে চাইছেন, তাই তো? যাতে করে স্বাধীনভাবে ওই ছেলেটার মাথা মুড়িয়ে প্রেম করতে পারেন। এই ব্যাপারটা বুঝতে পারছে না কেউ। আমি কিছু বলতে গেলে ওরা আমাকে বিশ্বাসই করবে না। এবার আমাকে কিছু একটা করতে হবে। এভাবে এই অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারি না। আমিও আর দিনের পর দিন এই নোংরা জিনিস সহ্য করতে পারছি না। বাড়িতে এমন একটা কিছু করব যাতে করে সবাই একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারে যে কি চলছে।
পরের দিন অর্পা ননদের দেখাশোনার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখে। পাত্রপক্ষ সুমনাকে দেখতে আসে এবং দেখেই তারা সুমনাকে পছন্দ করে। পাত্র বরুণ সুমনাকে দেখে চোখ ফেরাতে পারে না। সুমনা ও বরুণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনেই মনে মনে দুজনকে পছন্দ করে নেয়। এদিকে বিয়ের কথা এগোতে থাকে। এসব দেখে অর্পার চিন্তা বাড়তে থাকে। আর সে বলে, আমি আপনাদের সবাইকে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই। আমার শাশুড়ি এই বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করছেন, কারণ উনি নিজের রাস্তাটা পরিষ্কার করতে চাইছেন। আসলে উনি এই বয়সে প্রেমে পড়েছেন, আর উনি চাইছেন ওনার মেয়ের বিয়ে হয়ে গেলে ওনার প্রেমিকের সাথে উনি। অর্পার কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। পাত্রপক্ষ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং পাত্রের মা সুষমা দেবী বলেন, এসব কি কথা? আমরা কোন বাড়িতে এলাম যেখানে বিধবা মা প্রেম করে বেড়াচ্ছে? মা যদি এত নোংরা হয় তাহলে তার মেয়ে কেমন হবে? না না, এই বাড়িতে আমি কখনোই আমার ছেলের বিয়ে দিতে পারবো না। এই চলো চলো এখান থেকে, আমি আর এক মুহূর্তে এখানে দাঁড়াতে চাই না। এভাবেই পাত্রপক্ষ বিভিন্নভাবে তাদেরকে অপমান করে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর রাজীব প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে অর্পাকে বলে, এটা তুমি কি করলে অপর্ণা? কেন এটা করলে? আরে যা হয়েছিল হোক, তুমি আমাকে এসব কথা পরে বলতে পারতে। সবার সামনে বলার কি দরকার ছিল? আর মা, তুমি এই বয়সে এসব করছো? মধুশ্রী দেবী কোনো কথা না বলে নিজের ঘরে চলে যান। তার পিছন পিছন বাকি সবাই যায়। তখন মধুশ্রী দেবী নিজের ল্যাপটপ খুলে একটি ছবি বার করেন আর সেটিকে সবার সামনে তুলে ধরেন। বৌমা, তুমি এই ছেলেটার কথাই সবার সামনে বলছো, তাই না? আমি তোমায় সেদিনকে বলেছিলাম এ আমার প্রথম ভালোবাসা, আর তুমি সেই কথা শুনে আমার বান্ধবী, পাড়ার মহিলাদেরকে আর আজ এই বাইরের লোকগুলোর সামনে এসব কথা বললে। হ্যাঁ, ও সবার সামনে বলে দিয়েছে। আর বলবে না রে কেন? তুমি এসব করছো, তাহলে ও কি করবে? ভালো করে দেখ তো রাজীব, এই মানুষটাকে তুই চিনতে পারছিস কিনা। সুমনা, তুই এখানে আয় আর দেখ তো ছেলেটাকে চেনা চেনা লাগছে কিনা। রাজীব এবং সুমনা ল্যাপটপের দিকে এগিয়ে যায় এবং ছবিটিকে ভালো করে দেখে। মা, এটা তো বাবার ছবি, বাবার কম বয়সের ছবি, কিন্তু এত নতুন আর এত সুন্দর লাগছে। মা, তুমি ফটো এডিটিং করছো? তুমি এসব কোথায় শিখলে? তোরা সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকিস, আমার সঙ্গে তো কথা বলার সময়ই থাকে না তোদের। যবে থেকে তুই ল্যাপটপটা কিনে দিয়েছিস তখন থেকে আমি বিভিন্ন ভিডিও দেখে ফটো এডিটিং, ফটোশপ এইসব দেখেছি। তারপর তোর বাবার ছবি নিয়ে এভাবে সুন্দর করে এডিট করেছি। এখন আমি সব রকমের এডিটিং পারি। শুধু এটুকু না, আমি আরো অনেক কিছু শিখতে চাই, এআই, গ্রাফিক্স, আরো অনেক কিছু। বৌমা, তুমি আমাকে সেদিনকে জিজ্ঞাসা করেছিলে, সেজন্য আমি সরল মনে তোমাকে সব কথা বলে দিয়েছিলাম। কিন্তু তোমার যদি মনে সন্দেহ ছিল তাহলে তুমি আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে, আমার কাছে এসে বসে আমার সঙ্গে কথা বলতে পারতে। তুমি এসব না করে চারিদিকে আমার ব্যাপারে যা সব বলে বেরিয়েছো, তাতে আজ কি হলো দেখলে তো। শাশুড়ির কথা শুনে এবং আসল সত্যি কথা জেনে অর্পা নিজের ভুল বুঝতে পারে এবং সে খুবই লজ্জিত বোধ করে। তার চোখে জলও চলে আসে। সে তার শাশুড়ির কাছে হাত জোড়ো করে ক্ষমা চায় এবং নিজের ভুল স্বীকার করে। পরের দিন অর্পা মধুশ্রী দেবীর বান্ধবীদেরকে ডেকে তার ভুল স্বীকার করে এবং সব সত্যি কথা জানায়। এভাবে সে পাত্রপক্ষকে সব আসল কথা জানায়, যা শোনার পর তারা বিয়েতে রাজি হয়ে যায়। এভাবেই অর্পা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে এবং সবাই হাসি খুশিতে ও আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে। রূপা দেবী তার স্বামী রামচরণ বাবু ও ছেলে সুভাষকে নিয়ে উদয়পুর নামক গ্রামে বসবাস করতেন। রূপা দেবী মনের দিক থেকে খুবই ভালো মানুষ ছিলেন। স্বামী রামচরণ বাবু ও সুভাষ দুজনেই অফিসে চাকরি করেন। সারাদিন রূপা দেবী একা একা বাড়িতে সংসারের কাজ সেরে তারপর বসে বসে টিভি দেখেন। এভাবে একার সময় কাটতে চায় না রূপা দেবীর, তাই এবারে ছেলের বিয়ে দেবার কথা ভাবছেন। দূর, একা একা বাড়িতে আর ভালো লাগছে না বাপু। এবার ছেলেটার বিয়ে দিয়ে বাড়িতে একটা বৌমা নিয়ে আসতে হবে, তবে দুজনে মিলে সারাদিন গল্প করব, কাজ করব, সময় কেটে যাবে। এরপর রূপা দেবী সুভাষের জন্য মেয়ে দেখা শুরু করে দেয়। বিভিন্ন জায়গা থেকে বিয়ের জন্য কথা আসছে, কিন্তু রূপা দেবীর কাউকেই পছন্দ হচ্ছে না। তাই সে ফোনে অনলাইনে সাদি.com খুলে ছেলের জন্য বৌমা খোঁজেন। তারপর শিল্পা নামে এক মেয়েকে তার পছন্দ হয়। এরপর রামচরণ বাবুকে শিল্পার ছবি দেখান। দেখো সুভাষের বাবা, এই মেয়েটা কেমন হবে বলো তো? আমাদের সুভাষের সঙ্গে ভালো মানাবে, আর নামটাও ভারী মিষ্টি, শিল্পা। যেমন সুন্দর নাম তেমন দেখতেও সুন্দর।
তারপর রামচরণ বাবু ও রূপা দেবী শিল্পাদের বাড়ি গিয়ে শিল্পার বাবা ধনঞ্জয় বাবুর সঙ্গে সুভাষ ও শিল্পার বিয়ের জন্য কথাবার্তা পাকা করে আসে। শিল্পা যখন ছোট তখন শিল্পার মা হৃদরোগে মারা যায়। সেই থেকে বাবা ধনঞ্জয় বাবু ওনার একমাত্র মেয়ে শিল্পাকে উনি খুবই ভালোবাসতেন। তিনি শিল্পাকে খুব আদর যত্নে মানুষ করেছিলেন। পড়াশোনা করিয়ে বড় করে তোলা থেকে আরম্ভ করে সবকিছুই শিখিয়েছেন। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। এরপর শিল্পা বিয়ে করে শ্বশুরবাড়িতে যখন প্রথম আসে তখন তার শাশুড়ি রূপা দেবী বলেন, বৌমা, এটাই তোমার আজ থেকে নিজের ঘর। তুমি তোমার নিজের মতো করেই থাকবে, কেমন? এখানে তোমাকে বলারও কেউ নেই আর কওয়ারও কেউ নেই। যা তুমি করবে নিজেই করবে। এতদিন সংসারটাকে আমি ধরে রেখেছিলাম, এবারে সংসারটাকে তুমি নিজের হাতে নিয়ে আমাকে ছুটি দাও। আমি এবার একটু আরাম করতে চাই। আজ থেকে সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম। তখন রূপা দেবীর এক প্রতিবেশী মৌসুমী দেবী রূপা দেবীর কথা শুনে অবাক হয়ে যায় এবং রূপা দেবীর হাত ধরে এক কোণে টেনে নিয়ে এসে বলে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বউটা এইমাত্র ঘরে ঢুকলো আর তার হাতে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিচ্ছ? খবরদার, এই ভুল কাজটা করো না। এখনকারের মেয়েরা আগের মতো না সাদাসিধে নেই। এখন সব কলিযুগের মেয়ে, ভীষণ চালাকেরা। সব কিছুটা নিজের হাতের মুঠোয় করে নিয়ে শাশুড়িকে দূর করে বার করে দেবে। আমার কথাটা ভেবে দেখো একবার। সত্যি তো, আমি তো অতটা খেয়ালই করিনি। মৌসুমী দেবী তো ঠিকই বলেছেন, আজকালকার মেয়েরা সব বড় চালাক, সব কিছু হাতে করে নেবে। না না না, এটা হতে দিলে হবে না। আমার সংসারকে আমার হাতের মধ্যেই রাখতে হবে। আমি বরং ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। এর পরের দিন সকাল সকাল উঠে শিল্পা সমস্ত কাজকাম কমপ্লিট করে নেয়। তারপর রান্নাঘরে ঢুকে সবার জন্য খাবার তৈরি করে। তার শাশুড়ি রান্নাঘরে ঢুকে বলে, এই যে বৌমা, সকাল সকাল উঠে চটপট করে কাজ করে দিলে হবে না। ধীরে ধীরে মন দিয়ে পরিষ্কার করে সমস্ত কাজ করা চাই আমার। আমি খুব পরিষ্কার মানুষ, আমি নোংরা একদম দেখতে পারি না। প্রথম দিনের রূপা দেবীর কথা শুনে শিল্পার মনটা ভারী উৎফুল্ল হয়েছিল, কিন্তু এখন আবার এরকম কথা শুনে তার মনটা ছোট হয়ে যায়। মুখটা ভারী করে সমস্ত কাজ শিল্পা করতে থাকে। তারপর স্বামী, শ্বশুর, শাশুড়িকে খেতে দিয়ে নিজেও খায়। এভাবেই প্রত্যেক দিন শাশুড়ির খিটখিটে কথাবার্তা শোনে। এমনই একদিন সকালে, বৌমা, ও বৌমা, এদিকে এসো। এসব কি ঘরে ঝাড় দেওয়া হয়েছে শুনি? এসব কোণে এত নোংরা জমে আছে কেন? আমি এগুলো একেবারেই পছন্দ করি না। আমার ঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আগে পরিষ্কার করে ঝাড়ু দেবে, তারপর ঘর মুছবে পরিষ্কার করে। ঘরের কোণে কোণে না একটাও ধুলো ময়লা লেগে থাকে। আমি পরিষ্কার করেই মুছেছি মা, ঝাড়ুও দিয়েছি সুন্দর করে, কিন্তু ময়লাগুলো থেকে গেছে। আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা মা, আমি আবার ভালো করে মুছে দিচ্ছি। রূপা দেবীর ঝাঁঝালো কথা শুনে শিল্পা ভয়ে ভয়ে আবার দ্বিতীয়বার ঘর ঝাড়ু মুছতে শুরু করে দেয়। এরকমই চলতে থাকে প্রত্যেক দিন। রূপা দেবী তার সমস্ত কাজেই প্রায় খোঁটা দিতে থাকে। এভাবেই চলতে চলতে একদিন রূপা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন শিল্পা বলে, মা, আপনি এইভাবে অযথা টেনশন নিচ্ছেন কেন? আমি তো সব কাজগুলো করে নিয়েছি। আপনাকে আর এইসব মাথা ঘামাতে হবে না। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন আপনি রেস্ট নেবেন আর খাবেন। এসব নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনার শরীর দুর্বল হয়ে পড়েছে। এই বলে শিল্পা তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে বাড়িতে আসতে বলে। তারপর ডক্টর বাড়িতে এসে শিল্পাকে বলে, রূপা দেবী, আপনি কোনো একটা জিনিসকে নিয়ে বহুত চিন্তায় আছেন, তাই শরীরটা এইরকম হয়ে গেছে। আমি সমস্ত ওষুধগুলো লিখে দিচ্ছি, সময় সময় সব ওষুধগুলো খাবেন আর ভালো করে নিজের যত্ন রাখবেন। তাহলেই দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আজ থেকে শাশুড়ি মায়ের আরও যত্ন নেব। টাইমে খাওয়াবো, ওষুধ দেবো। আমি দুদিনেই সুস্থ করে তুলবো ওনাকে। তারপর থেকে শিল্পা সবসময় তার শাশুড়ির সেবা যত্ন করতে থাকে। সময়ে ওষুধ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাওয়াতে থাকে। রূপা দেবী টাইমে টাইমে খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়েন, যার কারণে তিনি শিল্পাকে বলেন, তুমি আর আমাকে এত যত্ন করো না তো। অনেক যত্ন করেছো। তোমার এই টাইমে টাইমে খাওয়াই আমি আরো অসুস্থ হয়ে যাব। আমার আর ভালো লাগে না এত খেতে। মা, আপনি যদি টাইমে টাইমে না খান তাহলে কি করে আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো? ডক্টর তো আপনাকে বেশি করে খেতে বলেছে, আর আমি ডক্টরের মত অনুযায়ী আপনাকে খাওয়াচ্ছি। আর কয়েকদিন পরেই তো আপনি সুস্থ হয়ে যাবেন। শিল্পার আদর যত্ন দেখিয়ে রূপা দেবীর শিল্পার প্রতি একটা আগ্রহ জাগে। না, আমাকে আর বৌমাকে খিটখিট করলে চলবে না। বৌমা আমার এত যত্ন আদর করছে, সেখানে আমারও বৌমার সম্পর্কে ভালো ভাবাটাই উচিত। আমি আজ থেকে পুরোপুরি বদলে যাব। এখন থেকে আমরা দুজনে বন্ধুর মতোই থাকবো, শাশুড়ি বৌমা নয়। তারপর রূপা দেবী সুস্থ হয়ে উঠে শিল্পাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন।
শিল্পার হাতে হাতে সব কাজ করে দেয় এবং সংসারের যাবতীয় কাজই দুজনে মিলেমিশে করতে থাকে, যেটা দেখে রামচরণবাবু ও সুভাষ খুবই খুশি হয়ে যায়। এতদিন পর মনে হচ্ছে আমাদের বাড়িতে শান্তি এসেছে। এখন দেখে মনে হচ্ছে দুই বউ শাশুড়ি নয়, দুই বান্ধবী একসঙ্গে কাজ করছে। দেখে মন প্রাণটা পুরো ভরে গেল। এভাবেই শাশুড়ি বৌমা একসঙ্গে বন্ধুর মতো থাকেন। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর একদিন শিল্পা ও রূপা দেবী দুজনেই একসঙ্গে মার্কেটে বের হয়। সারাদিন কেনাকাটা করে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। তখন রামচরণবাবু আর সুভাষ বলে, আজকে কি দুই বান্ধবী বাড়ি ফিরবে না নাকি? সেই কোন সকালে বেরিয়েছো, এখন বিকাল হয়ে গেল, এখনো আসার সময় হচ্ছে না। সারাদিন রান্না বান্না নেই, খাবো কি? বাবা আমার মনে হচ্ছে আজকে সারাদিন না খেয়েই থাকতে হবে। এখন দুই শাশুড়ি বউয়ে বন্ধু হয়ে গেছে, যখন তখন ঘুরতে বেরিয়ে পড়ছে। আমাদের এখন কি হবে কে জানে। তাহলে এক কাজ করা যাক, শাশুড়ি বউয়ে যখন বান্ধবী হতে পারে, আমরা তাদের স্বামী হয়ে রাঁধুনি হতে পারবো না কেন? আজ থেকে আমরা দুজনেই রান্না করব। ঠিক আছে বাবা, তাই হবে। আজ থেকে মা আর শিল্পার ছুটি, আমরাই রান্না করে ওদেরকে খাওয়াবো। এই বলে রামচরণবাবু ও সুভাষ দুজনে মিলে সব রান্নাবান্না করে নিজেরাও খাওয়া দাওয়া করে শিল্পা ও রূপাদেবীর জন্য খাবার রেডি করে দেয়। তারপর শিল্পা ও রূপাদেবী বাড়ি ফিরে এসে দেখে সুভাষ রামচরণবাবু দুজনে মিলে রান্নাবান্না করে কমপ্লিট করে রেখেছে। এতদিন পর আজকে কাজের কাজ করেছো তোমরা। শুধু আমরা রান্না করেছি আর তোমরা খেয়ে এসেছো। ওই জন্য আমরা দুজনে মিলে প্ল্যান করেই আজ সকালে বেরিয়ে গেছি, যাতে তোমরা রান্না করে খাও আর আমাদের জন্যও রান্না করে রাখো। শুধু কি প্রতিদিনই আমরা রান্না করব? আমরা দুই বান্ধবী মিলে তাই চুক্তি করে এরকম করেছি। মা তোমাদের বন্ধুত্ব তো দাম দেওয়া উচিত। এত ভালো শাশুড়ি বউয়ের বন্ধুত্ব আগে কখনো দেখিনি। যাক, তোমাদের দেখে সমাজে 5টা শাশুড়ি শিখবে যে শুধু শাশুড়ি শাশুড়িই নয় আর বউ বউই না, দুজন খুব ভালো বন্ধুও হতে পারে। তারপর শিল্পা বলে, হ্যাঁ মা সত্যি, আপনি যে আমার এত ভালো বান্ধবী হতে পারবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি প্রথমে আপনাকে দেখে খুব ভয় ভয় করে থাকতাম, তারপর আপনার বন্ধুত্ব দেখে আমি এখন গর্বিত যে আমার শাশুড়ি একজন শাশুড়ি নয়, বন্ধুর মতো আচরণ করে আমার সঙ্গে। আর আমি চাই সমাজের আরও 5টা শাশুড়ি যেন তার বৌমাদের সঙ্গে এরকমই ব্যবহার করে। এরপর থেকে শিল্পা ও রূপাদেবীর বন্ধুত্ব দেখে আশেপাশের প্রতিবেশীরা অনেকেই অনেক কিছু শিখতে থাকে। শাশুড়ি বৌমার সম্পর্কটা শুধু শাশুড়ি বৌমার নয়, তাদের মধ্যে বন্ধুত্বও হতে পারে।